गुड इवनिंग डियर स्टूडेंट्स, आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এই দুটো পরীক্ষার ডেসক্রিপটিভ পেপার নিয়ে। আমি অলরেডি আমার চ্যানেলে ডেসক্রিপটিভ ক্লাস চালু করে দিয়েছি, তোমরা অনেকেই জেনে গেছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি ভালো লাগে আশা করি উপকৃত হবে। তো আজকে আমি আলোচনা করব পিএসসি যে ডেসক্রিপটিভ পেপার লিখতে গিয়ে, বিশেষ করে ইংরেজিতে লিখতে গিয়ে তোমাদের যে প্রবলেমটা হয়। আমি অলরেডি একটা ট্রান্সলেশনের ভিডিও আপলোড করে দিয়েছি ইতিমধ্যে, সেই ভিডিওটা তোমরা অনেকে দেখেছো। অনেকেই আমাকে মেসেজ করছো যে আমার ইংরেজি লিখতে ভীষণ সমস্যা, কি করে আমি এই সমস্যা থেকে উতরাবো, অর্থাৎ আমি এই তরিটা কি করে পার করবো। দেখো, ইংরেজি রাইটিং লিখতে গেলে বাংলা তো মাতৃভাষা, ঠিক সেটাও ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এমনটা নয় যে বাংলা মাতৃভাষা ও যা আছে পেরে যাবো, তা নয়। মাতৃভাষাটা আরো বেশি টাফ, ওটাকে তোমাকে আরো ভালো করে লিখতে হবে, কারণ বাংলা সবাই ভালো লেখে। তাই ভালো না লিখতে পারলে তাহলে কিন্তু বাংলাতে নাম্বার কমে যাবে। ইংরেজিটা একটু অ্যাভারেজ হয়, তুমি যদি সেখানে একটু ভালো লিখে আসতে পারো তাহলে দেখবে ইংরেজিতে নাম্বারটা ভালো নাম্বার পাবে। এখন প্রবলেম কি, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে আমি ইংরেজি কিছু বলতে পারি না বা ইংরেজি লিখতে পারি না। এখন এই সমস্যার সমাধান কি করে করব? তিনটা রাইটিং তো লিখতে হবে, একটা ট্রান্সলেশন তো করতে হবে, একটা প্রেসি তো করতে হবে, একটা রিপোর্ট তো লিখতে হবে। তাহলে লিখতে গেলে আমি কি করব? দেখো, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমার ট্রান্সলেশনের পিছনে ফোকাস করতে হবে, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। যত বেশি করে ট্রান্সলেশন করবে তত তোমার ইংরেজির প্রতি সাবলীলতা বাড়বে। আর ট্রান্সলেশন যদি ভালো করে সাবলীল করে ফেলতে পারো, ভালো করে ট্রান্সলেশন করতে পারো, তাহলে তোমার এই যে রিপোর্ট রাইটিং, সেটাও তো বাংলা থেকে ভেবে নিচ্ছ, সেটাও সুবিধা হবে। প্রেসি একটা প্যাসেজ দিল, সেটা পড়ে তার 1/3 তুমি একটা ভেবে নিলে যে আমি এটা লিখবো, সেটাও তো ট্রান্সলেশন হলো, আবার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন হলো। অর্থাৎ কোনটাকে ফোকাস করতে হবে? ঠিক বুঝেছো, ট্রান্সলেশনকে ফোকাস করতে হবে। এখন এই ট্রান্সলেশন তুমি যদি করতে চাও তাহলে তোমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। দেখো, আন্দাজে যেমন মনে চাইলো তেমন একটা ট্রান্সলেট করে দিলাম, সেরকম তো হবে না। গ্রামাটিক্যাল কারেকশন তোমাকে, মানে বাক্যগুলোকে ঠিকঠাক কারেক্ট করে লিখতে হবে। এখন তার জন্য তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে, যেটা সবার আগে না জানলেই নয়, সেটা হচ্ছে টেন্স জানতে হবে। একটু নন ফাইনাইট ভার্বগুলোকে জানতে হবে, অর্থাৎ জিরান, পার্টিসিপেট, ইনফিনিটিভ, এগুলোর ব্যবহার কিন্তু জানতে হবে। এগুলো রাইটিং এর মূল জায়গা। রাইটিং লিখতে গেলে কয়েকটা জিনিস দরকার, সেটা হচ্ছে টেন্স, 2 নম্বর হচ্ছে মোডাল অক্সিলারি গুলোর ব্যবহার, 3 নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্বের যে খেলাগুলো আছে, অর্থাৎ জিরান, পার্টিসিপেট, ইনফিনিটিভের ব্যবহারগুলো জানতে হবে। এবং মনে রাখবে, ম্যাক্সিমাম বাক্যগুলোই আমরা রাইটিং যখন লিখি তখন আমরা অ্যাক্টিভের পরিবর্তে প্যাসিভের দিকে বেশি যাই। যাই হোক, ওভারঅল অ্যাক্টিভ প্যাসিভ সব মিলে লিখতে হয়। এখন আজকে যেটা আমি আলোচনা করব, যেটা সবাই আমাকে বলেছিল যে আমার লিখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাই আমি ডেসক্রিপটিভ ক্লাস তো নেবই, তার পাশাপাশি ডেসক্রিপটিভ লেখার জন্য যে বেসিক ক্লাসগুলো, সেগুলোকেও একটু একটু করে তোমাদের সামনে প্রেজেন্ট করব, যাতে তোমাদের লেখার ভীতিটা একটু করে দূরে চলে যায়। তো আজকে আমি আলোচনা করব টেন্স, এবং টেন্সের মধ্যে যেটা আলোচনা করব ইনডেফিনাইট টেন্স। এবং সেই ইনডেফিনাইট টেন্স তোমরা ছোটবেলায় পড়েছো, সেটাই আমি আবার আলোচনা করে তোমার সামনে একটু সরগর করে দেব। এবং তোমাদের হোম টাস্ক থাকবে এই ইনডেফিনাইট টেন্সটা গোটা একটা দিন সারা দিন ধরে চর্চা করব ইনডেফিনাইট টেন্সের বাক্যগুলোকে। যেমন আমরা আজকে আলোচনার বিষয় তাহলে কি হলো? টেন্স। এখন এই টেন্স মানে সবাই জানো কাল, এসবগুলো এখন আর বোঝানোর সময় নেই, কাল বা সময় এগুলো হয়ে গেছে ভাই। মূল ফোকাস ট্রান্সলেশন। তো টেন্স এবং তার মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনডেফিনাইট টেন্স। তোমরা জানো টেন্স তো 3 প্রকার, এগুলো আলোচনা করলাম না ভাই, কারণ এই অবজেক্টিভ গ্রামার গুলো এখন আর লাগছে না, এখন লাগছে ডেসক্রিপটিভ। এখন আর অত ফুটে পড়তে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে। মেন ফোকাসটা ট্রান্সলেশনের পিছনে দিতে হবে। তো ইনডেফিনাইট টেন্স 3 প্রকার আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট, আর কি বলো, ফিউচার।
প্রেজেন্ট টেন্স কাকে বলে? আমরা এই যে বর্তমান কালে দাঁড়িয়ে আছি এই কালটাকেই বলা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান কাল। এবং পাস্ট মানে কি? যেটা একটু আগেই ঘটে গেছে বা সম্পন্ন হয়ে গেছে সেটাই পাস্ট। আর যেটা ভবিতব্য, ভবিষ্যতে, প্রেজেন্টের পরে আসবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো আমরা এটা তো বুঝলাম টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। গঠনগতভাবে টেন্সকে আরো চারটে ভাগে ভাগ করা যায়: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা ট্রান্সলেশনের দিকে যাব ইনডেফিনাইট টেন্স। তো ইনডেফিনাইট টেন্স বলে কয় প্রকার বলো? তিন প্রকার: এক প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? আমরা এখন কোন কালে আছি? বর্তমান কালে আছি। আর এই বর্তমান কালে যে কাজটাই স্বাভাবিকভাবে হওয়া বোঝাবে। কি বললাম? স্বাভাবিকভাবে হওয়া বোঝাবে। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ যদি স্বাভাবিকভাবে হওয়া বোঝায়, এই যে স্বাভাবিক কথাটা বললাম না, এই জন্য এই ইনডেফিনাইট টেন্সের আরেকটা নাম আছে, সিম্পল টেন্স। অর্থাৎ ইনডেফিনাইট টেন্সকে সিম্পল টেন্স নামেও আমরা জানি বা চিনি। এখন বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হওয়া বোঝায়, এটাই ট্রান্সলেশন। বর্তমানে দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণভাবে কোনো কাজ যদি হওয়া বোঝায়, আমরা পড়ি, সাধারণ একটা কথা। তারা গান গায়, সাধারণ কথা। ওরা রোজ নদীতে স্নান করে, যায়, খায়, পড়ি, লিখি, কখন? সব বর্তমান কাল। এই যে স্বাভাবিক কথা, সেই কথাগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ট্রান্সলেট করব। তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ট্রান্সলেট করতে চাই, এর তো একটা গঠনের নিয়ম আছে, সেই গঠন অনুযায়ী তো ট্রান্সলেট করব। তাহলে সেই গঠনটা কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের এর প্রেজেন্ট ফর্ম, আর তারপরে কি বসাবো? অবজেক্ট। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আর তারপরে অবজেক্ট কি বসাবো। তাহলে এই যে সাবজেক্ট, ভার্বের অলওয়েজ প্রেজেন্ট ফর্ম, সর্বদাই, ছোটবেলায় পড়েছো না, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, এরকম। তো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট, সর্বদাই প্রেজেন্ট ফর্ম। আর বাক্যের প্রথমে সাবজেক্ট বসে কি মনে রাখার প্রয়োজন আছে? বোধহয় না। বাক্যের শেষে অবজেক্ট বসে, এও মনে রাখার দরকার নেই। তাহলে কি মনে রাখবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যা ট্রান্সলেট করব সব ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। যেমন আমি পড়ি, কি হবে? আই রিড। আমরা পড়ি, কি হবে? উই রিড। দেখো সবকটাই বাক্যের সাবজেক্ট বসাও আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাও। যাদের দুর্বলতা আছে তারা এই বেসিক জায়গাগুলোকে তৈরি করো। এই বেসিক জায়গাগুলো তৈরি করার পরেই তোমাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে ইংরেজি। তাহলে আমরা পড়ি, উই রিড। আমি পড়ি, আই রিড। বুঝতে পেরেছো? এটা গেল ফার্স্ট পারসন। পারসনটা একটু লিখে দিই। পারসনটা এখানে লিখে দিই। আই আর উই, এদেরকে আমরা বলি ফার্স্ট পারসন। ইউ কে বলবো সেকেন্ড পারসন। এবং বাদবাকি যা আছে, হি, শি, কোন একটা ব্যক্তির নাম ধরো আমি দিলাম এখানে রাম, দে, ইট, এগুলো সবই হচ্ছে তোমার থার্ড পারসন। আমি একটু চেক করে নেব সব দেখা যাচ্ছে কিনা বোর্ডেরটা। হ্যাঁ, পুরোটাই দেখা যাচ্ছে। তো আই আর উই, এদেরকে আমরা কি বলবো বলো? ফার্স্ট পারসন। ইউ বলবো সেকেন্ড পারসন। এবং আই, উই, ইউ ব্যতীত বাকি যা আছে সবকিছুকেই আমরা থার্ড পারসনের মধ্যে ফেলি। এখন আমি পড়ি, তাহলে কি হবে বলো? আই রিড। পড়ি মানে বর্তমান কাল, তাহলে আমি পড়ি কি হবে? আই রিড। আমরা পড়ি কি হবে? উই রিড। তুমি পড়ো ইংরেজি কি হবে? ইউ রিড। আচ্ছা, সে পড়ে, হি রিড। ভুল হয়ে গেল একটা। কি ভুল হলো জানো? এটা তোমাকে একটু মনে রাখতে হবে এই জায়গাটায়, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্য লিখছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি কোনো বাক্য
লেখার সময় আমার এই বাক্যের সাবজেক্টটা যদি একবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তাহলে আমাকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। এটা একটু মনে রাখতে হবে শর্ত। কি বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্য লিখছি এবং সাবজেক্টটা আমার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন এই যে থার্ড পারসন এবং এর মধ্যে সিঙ্গুলার কি আছে, সিঙ্গুলার মানে এক বচন, তাহলে হি একজন এক বচন, সি একজন, রাম কোন একটা ব্যক্তির নাম একজন, দে থার্ড পারসন কিন্তু একজন নয়, দে মানে অনেকে, তাহলে এটা প্লুরাল, তাহলে দে হবে না। ইট ইট মানে ইহা, হ্যাঁ এটা একটা সিঙ্গুলার ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি কোনো বাক্য লিখতে চাও এবং তোমার সেই বাক্যের সাবজেক্টগুলো যদি একবার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তাহলে ভার্বের সাথে তোমাকে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে দেখো তো এই বাক্যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, হ্যাঁ, তাহলে ভার্বের সাথে কি করতে হবে এস বা ইএস। তাই এখানে ভুল হয়ে গেছে, রিড বলতে পারবো না, কি বলতে হবে রিডস। তাহলে এবার এই কাটা চিহ্নটা উঠে রাইট চিহ্ন। তাহলে আমি পড়ি আই রিড, আমরা পড়ি উই রিড, তুমি পড়ো ইউ রিড, আর সে পড়ে হি রিডস। একই রকম ভাবে বলতে পারি শি রিডস, একই রকম ভাবে বলতে পারি রাম রিডস। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু দে যদি বলি তখন আর কিন্তু আমি রিডস বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে দে রিড, কারণ দে থার্ড পারসন হলেও সিঙ্গুলার তো নয়, এখানে সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসবিএস করতে হবে, তাহলে দে রিড হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে বুঝলাম সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট এই বসিয়ে দেব। একটাই শর্ত যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করতে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি একবার থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে এসে যায় তখনই এসবিএস করব, আর অন্য ক্ষেত্রে কোনো চিন্তা নেই। চলো তাহলে আমরা পড়িতে অনেক কিছু হলো, এবার আমি একটু বলি আমার ঠাকুরমা রোজ নদীতে স্নান করে, করে মানে বর্তমান কাল, তাহলে কি হবে সাবজেক্ট মাই গ্র্যান্ডমাদার রোজ নদীতে স্নান করে, তাহলে এই বাক্যে ভার্বকে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, তাহলে ভার্ব কি হবে টেক বাথ বলতে পারো, অথবা বাথকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো। টেক যদি ভার্বটাকে নিয়ে আসো তাহলে টেক তারপরে নাউন ফর্ম বসে, বাথের নাউন ফর্ম হচ্ছে বিএটিএইচ, তাহলে বলতে পারো টেক বাথ, অথবা যদি বাথকে ভার্ব হিসেবে ব্যবহার করো তাহলে বানানো হবে বিএটিএইচই, তখন বাথ ওইটা বানানো হবে। এখন দেখো আমার ঠাকুরমা বললাম রোজ নদীতে স্নান করে, স্বাভাবিক কথা। তো এখন আমার ঠাকুরমা তাহলে মাই গ্র্যান্ডমাদার কোন পার্সনের মধ্যে পড়ে বলো তো থার্ড পার্সন। মনে রাখবে আই উই আর ইউ বাদে বাকি যা আছে সব থার্ড পার্সন। শর্ত একটা, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলে এসবিএস করতে হবে। তো মাই গ্র্যান্ডমাদার কি একজন না, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে মাই গ্র্যান্ডমাদার কি হবে টেকস বাথ ইন দ্য রিভার। বুঝতে পেরেছি আশা করি। আমি ভাত খাই, তাহলে কি হবে আই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপর কি খাই রাইস। সে গান গায়, তাহলে কি হবে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এসবিএস, তাহলে কি হবে সিংস। আসাম সে একটা গান গায়। তারা ফুটবল খেলে, দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার তো নয়, এবার কিন্তু আর ভার্বের সঙ্গে এসবিএস হবে না, দে প্লে ফুটবল। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্টের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অবজেক্ট বসিয়ে দেবো, ব্যাস। শর্ত একটাই, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কেমন? এবার যাব পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে এটা বুঝে নিলাম। আমি আরেকবার নিচ্ছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এর গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম
প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। Past indefinite tense, past indefinite tense এর গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের past form প্লাস অবজেক্ট। এবং ফিউচার ইনডেফিনাইট টেন্স, এর গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। চলো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বুঝে নিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে বর্তমানে স্বাভাবিকভাবে হওয়া বোঝায়। পাস্ট ইনডেফিনাইট টেন্স মানে কি বলতো? তাহলে অতীতকালে কোনো কাজ স্বাভাবিকভাবে হয়ে গিয়েছিল বোঝায়। যেমন আমি ভাত খাই, তাহলে কি হবে? আই ইট প্রেজেন্ট ফর্ম রাইস। এবার পাস্ট ইনডেফিনাইট টেন্স কি হবে? আমি ভাত খাই, ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? সাবজেক্ট আই, প্রেজেন্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্টে ভার্বের পাস্ট ফর্ম বসবে, আর সব এক। তাহলে আই ইট রাইস হলে এটা কি হবে? আই এট রাইস, ইটের পাস্ট ফর্ম। এবার ভবিষ্যৎকাল ফিউচার টেন্স মানে তোমাকে একটা শ্যাল অথবা উইল বসাতে হবে। তাহলে আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আর এটা কি হবে? আমি ভাত খাবো, খাবো ভবিষ্যৎ। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট আই, এর পরে শ্যাল না উইল। মনে রাখবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই আর উই এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন, এবং বাকি যা আছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি যা আছে হি, শি, কোন একটা ব্যক্তির নাম রাহুল, দে, ইট, এগুলো সবই হচ্ছে থার্ড পারসন। তো মনে রাখবে যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসাবো। ফার্স্ট পারসন মানে কি? এই দুটোর ক্ষেত্রে আমরা বসাবো শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে বসাবো উইল। মনের মধ্যে একটা কনফিউশন আসছে না? আয়ের পরে তো আমরা অনেক জায়গায় উইল দেখেছি, আয়ের পরে কি উইল বসানো যায়? যায়, কারণ আছে, শর্ত আছে। বলছি আমরা যেহেতু সিম্পল টেন্স করছি, তাই সিম্পল ভাবে যদি কোনো কথা বলি, স্বাভাবিকভাবে কোনো কথা বলি, তাহলে আমরা ফার্স্ট পারসনে শ্যাল বসাবো, আই আর উইল পরে শ্যাল বসাবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে মানে সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসবে। কিন্তু আমরা যদি স্বাভাবিক না বলে একটু কোনো কিছু জোর দিয়ে কিছু বলতে চাই, জোর দিয়ে কিছু প্রকাশ করতে চাই, তখন আমরা এই শ্যালটাকে, এই যে শ্যাল বসে এখানে আমরা উইল বসিয়ে দেবো, আর এই যে উইল বসে এখানে আমরা শ্যাল বসিয়ে দেবো, জোর দিয়ে যখন কিছু বলবো। অর্থাৎ এখানে কি ছিল? আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই ইটের পাস্ট ফর্ম এট রাইস। আমি ভাত খাবো, তাহলে স্বাভাবিক কথা। তাহলে আই ফার্স্ট পারসনের শ্যাল, তাহলে আই শ্যাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, এবং তারপরে কি বসবে? রাইস। আমি কলকাতায় যাই, যাই স্বাভাবিক কথা, প্রেজেন্ট টেন্স, তাহলে কি বলতে হবে? আই গো ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু কলকাতা। কোনো কিছু দিকে যাওয়া বোঝালে টু বসাতে হয় ডেস্টিনেশন বোঝাতে। তাহলে আই গো টু কলকাতা। আমি কলকাতায় গিয়েছিলাম, তাহলে আই গোর পাস্ট ফর্ম ওয়েন্ট টু কলকাতা। আমি কলকাতায় যাব ভবিষ্যৎকাল, আই এরপর কি বসবে? আই শ্যাল গো ভার্বের প্রেজেন্ট ফর্ম টু কলকাতা। আচ্ছা, আই উইল গো টু কলকাতা কি বলতে পারবো? আই শ্যাল গো টু কলকাতা তো বলতে পারবোই। আই উইল গো টু কলকাতা কি বলতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে কখন পারবো? মনে রাখবে আমরা যখন কোনো কিছু জোর দিয়ে কোনো কিছু এক্সপ্রেস করব, তখন আমরা বলতে পারবো আই উইল গো টু কলকাতা, তার মানে আমি কলকাতায় যাবই। কিন্তু তুমি যদি আমাকে বলো আই শ্যাল গো টু কলকাতা, আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু বলি, অনেক কিছু করব, কিন্তু সব কি করে উঠতে পারি না। তখন এই স্বাভাবিক কথার ক্ষেত্রে ফার্স্ট পারসনে শ্যাল বা ভবিষ্যতে উইল। কিন্তু আমি যদি তোমাকে বলি আই উইল গো টু কলকাতা, তার মানে আজ কিন্তু আমি কলকাতায় যাবো, এটা ঠিক করেই ফেলেছি এবং যাব, এটা একটু জোর দিয়ে বলছি। আমি ভাত খাই, আই ইট রাইস, আই এট রাইস। আমি ভাত খাবো, আই ইট রাইস। এবার তোমাকে রুটি দিয়েছে, বলছে খাও, না বলছো না আমি রুটি খাবো না, আই উইল ইট রাইস, আমি ভাতই খাবো। এরকম যদি জোর দিয়ে কিছু বলতে চাও, তখন শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করবে। বাদ বাকি সব ক্ষেত্রে ফার্স্ট পারসনে শ্যাল, বাদ বাকি সব জায়গায়
উইল ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তারা ফুটবল খেলে, কি হবে? দে প্লে ফুটবল। এটা কি হবে? দে প্লে ফুটবল। আর তারা ফুটবল খেলবে, জোর দেওয়া নাই, স্বাভাবিক। তাহলে কি? দে, এই দেখো দে থার্ড পারসন, তাহলে এরপরে কি বসবে? উইল। দে উইল প্লে ভার্ব প্রেজেন্ট ফর্ম ফুটবল। অর্থাৎ আজকের টাস্কটা থাকছে যে ইনডেফিনিট টেন্সের পরে সারাদিন যা কিছু দেখবে সব ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেট করবে। এভাবে শর্টকাট করে নিতে হবে আস্তে আস্তে করে। তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। কি করে মনে রাখবো? কিচ্ছু না। প্রেজেন্ট ইনডেফিনিট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইনডেফিনিট মানে শ্যাল অথবা উইলটাকে ঠিক করে বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাব এই বাক্যগুলোকে প্রশ্ন করব কি করে, প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ বাক্য। মনে রাখবে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা, একে যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাও, প্রশ্নবোধক, তাহলে তোমাকে ডু অথবা ডাস কে বসাতে হবে সাবজেক্টের ঠিক আগে। ডু অথবা ডাস কে বসাতে হবে সাবজেক্টের ঠিক আগে। আর যদি নাবাচক করতে চাও তাহলে সাবজেক্টের পরে গিয়ে ডু নট অথবা ডাজ নট বসিয়ে দিতে হবে। তাহলে আমি আগে প্রশ্নবোধক বাক্য তৈরি করি। এবার ডু এবং ডাস তো বসবে, কোনটা কোথায় বসবে? এই যে বললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্য তৈরি করতে গেলে এবং সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারগুলো হয়, তাহলে আমাকে ভার্বের সাথে কি করতে হয়? এস বা ইএস করতে হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাস ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার করব। যেমন আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস, এটা ফার্স্ট পারসন আছে, একে প্রশ্ন করতে গেলে ডু ব্যবহার করতে হবে। ডু আই ইট রাইস। এটাকে নাবাচক করতে গেলে কি করব? সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব। আই ডু নট ইট রাইস। আমি কলকাতায় যাই, তাহলে আই গো টু কলকাতা। আমি কলকাতায় যাই না, আই ডু নট গো টু কলকাতা। আমি কি কলকাতায় যাই? ডু আই গো টু কলকাতা? প্রশ্ন করেছি। তারা ফুটবল খেলে, দিয়ে দিয়ে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের সাথে এস দিয়ে যুক্ত হবে না কিন্তু। দে প্লে ফুটবল। তারা কি ফুটবল খেলে? প্রশ্ন করছি। দে থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাই এস দিয়ে হবে না। ডু দে প্লে ফুটবল? তারা ফুটবল খেলে না, তাহলে আমরা সাবজেক্টে করে ডু নট বসাবো। দে ডু নট প্লে ফুটবল। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যদি বলি সে ফুটবল খেলে, তাহলে হি আর প্লে নয়, ভার্ব সে ফুটবল খেলে, প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্বের প্রেজেন্ট ফর্ম খেলে প্লে, প্লে বলতে পারবো না, আর হি থার্ড পারসন এবং সিঙ্গুলারের মধ্যে পড়ে গেছে। হি প্লেস ফুটবল। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা যদি প্রশ্ন করতে চাই তাহলে কি হবে? এই যে থার্ড পারসন, তাই আমাকে ডাস ব্যবহার করতে হবে, সিঙ্গুলার নাম্বার তাই। ডাস দে, ডাস হি, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সে কি ফুটবল খেলে? ডাস হি প্লেস ফুটবল বলবো না, প্লে ফুটবল বলবো। ভিউয়ার্স, স্টুডেন্টস, কারণ একটা বাক্যে আমি একাধিকবার এসবিএস যুক্ত করতে পারি না। অলরেডি যখন আমি ডু ভার্বের সঙ্গে এসবিএস জুড়েই দিয়েছি, ডাস করেছি, তাই ওই বাক্যে আর প্লেস বলাটা ঠিক নয়। তাই কি বলবো? ডাস হি প্লে ফুটবল। অলরেডি এসবিএস আগে জয়েন করেছি বলে প্লেস সঙ্গে এসটা আর রাখি। ডাস হি প্লে ফুটবল? আশা করি বুঝতে পেরেছি। পাস্ট ইনডেফিনিট টেন্স, আর যদি নাবাচক করে তাহলে কি হবে? হি ডাজ নট প্লে ফুটবল। সে ফুটবল খেলে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করতে হলে তোমাকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। ডাজ কোথায়? ভার্বের সাথে এসবিএস আছে, তখনই এসবিএস যুক্ত হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আশা করি বুঝতে পেরেছি। এবার যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করতে গেলে এই ডু ডাজ এর পাস্ট ফর্ম কি ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করতে হবে। প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে ডিড ব্যবহার করব, আর নাবাচক করতে গেলে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করব। তাহলে কি হবে? দেখো, আমি ফুটবল খেলি বা সে ফুটবল খেলে, কি হবে? হি প্লেস ফুটবল। সে ফুটবল পাস্ট টেন্স খেলেছিল, হি প্লেড ফুটবল। হি প্রেজেন্টের পাস্ট ফর্ম প্লেড ফুটবল। প্রশ্ন করতে চাই তাহলে ডিড বসাবো আগে, তাহলে ডিড যদি আগে বসাও, ডিড হি প্লেড ফুটবল? না, এখানে গন্ডগোল হয়ে যাবে।
মনে রাখবে একটা বাক্যের ভেতর দুটো ভার্বের পাস্ট ফর্ম বসানো যায় না, একটা বাক্যের ভেতর দুটো ভার্বের পাস্ট ফর্ম বসানো যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যখনই তুমি ডিড বসিয়ে ফেলবে আর কোনো পাস্ট ফর্ম বাক্যে রাখা যাবে না, তখন সেটাকে প্রেজেন্টে নিয়ে যেতে হবে। তাহলে কি বলতে হবে, ডিড হি প্লেড নয়, প্লে ফুটবল। যেমন আমি একটু লিখে দিই, হি প্লেড ফুটবল, প্লেড ফুটবল, তার মানে কি সে ফুটবল খেলেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। এবারে যদি প্রশ্ন করতে যাই সাবজেক্টের আগে কি বসাতে হবে, ডিড, এই যে ডিড বসিয়ে দিয়েছি, তখন এটা ছোট হাতের হয়ে যাবে, ডিড হি। এবার দেখো এটা ভার্বের পাস্ট ফর্ম, এটাও ভার্বের পাস্ট ফর্ম। আমি বলতে চাইছি একটা বাক্যে যখন তুমি ডিড বসিয়ে ফেলবে তখন তো সেটা ভার্বের পাস্ট ফর্ম বসেই গেল, আবার পাস্ট ফর্ম বসাতে পারবে না। তাই এই ক্ষেত্রে এটাকে আর পাস্ট ফর্ম নয়, প্রেজেন্ট ফর্মে নিয়ে যেতে হবে, প্লে হয়ে যাবে, এবং লাস্ট একটা কোশ্চেন মার্কস। আশা করি বুঝতে পেরেছো। ডিড হি প্লে ফুটবল, নাবাচক বলে কি হবে বলো, হি ডিড নট প্লে ফুটবল। আশা করি বুঝতে পেরেছো। হি ওয়েন্ট টু কলকাতা, তাহলে কি হবে, হি ওয়েন্ট টু কলকাতা পাস্ট ইনডেফিনিট টেন্স, গোর পাস্ট ফর্ম, হি ওয়েন্ট টু কলকাতা, সে কলকাতায় গিয়েছিল। এখন এটাকে যদি প্রশ্ন করো তাহলে কি হবে, ডিড বসাতে হবে, ডিড হি, আর ওয়েন্ট নয়, গো টু কলকাতা। আশা করি বুঝতে পেরেছি। একই রকম ভাবে যদি বলি তারা 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 কলকাতায় গিয়েছিল, তাহলে কি হবে, দে ওয়েন্ট টু কলকাতা। এখন এক্ষেত্রেও কি বসাতে হবে, ডিড, তাহলে কি হবে, ডিড দে, আর ওয়েন্ট নয়, গো টু কলকাতা। সে একটা সুন্দর ছবি এঁকেছিল, বা সে একটা ছবি এঁকেছিল, তাহলে কি হবে, এঁকেছিল পাস্ট টেন্স, তাহলে হি ড্র পাস্ট ফর্ম কি হবে, এই যে ভার্বের পাস্ট ফর্ম ড্রিউ আ পিকচার, হি ড্রিউ আ পিকচার। এবার এটাকে প্রশ্ন করতে চাই, সে একটা ছবি এঁকেছিল, প্রশ্ন কি হবে, সে কি একটা ছবি এঁকেছিল, তাহলে আমাকে কি বসাতে হবে, ডিড, ডিড হি, আর ড্রিউ নয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ অলরেডি পাস্ট ফর্ম বসেই গেছে একটা, আর কোনো পাস্ট ফর্ম বসবে না ভার্বে, তাহলে প্রেজেন্টে নিয়ে যেতে হবে ড্রিউ ভার্বকে ড্র, ডিড হি ড্র আ পিকচার। আশা করি বুঝতে পেরেছো। যদি আমি এটাকে নাবাচক করতাম তাহলে কি হতো, হি ডিড নট ড্র আ পিকচার, সে কোনো ছবি আঁকেনি, সে একটাও ছবি আঁকেনি, এরকম ব্যাপার আর কি। এবং ফিউচার টেন্স যদি যাও, সে একটা ছবি আঁকবে, তাহলে কি হবে, হি, হির পরে কি বসবে, পাস্ট পারসন শুধু শ্যাল, বাকি সব জায়গায় উইল বসাবো, স্বাভাবিক কথা বললে। আর যদি জোর দিয়ে বলি তখন তো ওটা চেঞ্জ হবে, শ্যালটা উইল হয়ে যাবে আর উইলটা শ্যাল হবে। তুমি স্বাভাবিক কথা বলছি, সে একটা ছবি আঁকবে, নরমাল, তাহলে হি উইল ড্র ভার্বের প্রেজেন্ট ফর্ম আ পিকচার, হি উইল ড্র আ পিকচার। প্রশ্ন করতে গেলে কি করতে হবে, দেখো এখানে তুমি ডু ডাজ বাইরে থেকে এনেছো, তার পাস্ট টেন্স মানে ডিড এনেছো, এখানে কি আনবে, কিচ্ছু আনার দরকার নেই, কারণ এখানে অলরেডি দুটো অক্সিলারি ভার্ব রয়ে গেছে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওটাকে সাবজেক্টের আগে এনে বসিয়ে দিলেই প্রশ্ন হয়ে যাবে, আর নাবাচক করলে ওই অক্সিলারি ভার্বের পরে একটা নো বা নট বসে যাবে, নট বসে যাবে, মূলত নট বসে। তাহলে কি হবে, সে একটি ছবি আঁকবে, তাহলে হি উইল ড্র আ পিকচার। প্রশ্ন করতে চাই, সাহায্য করে ক্রিয়াটাকে আগে এনে বসিয়ে দাও, উইল হি ড্র আ পিকচার। প্রশ্ন হয়ে গেছে, সে কি একটা ছবি আঁকবে, সে ছবি আঁকবে না, হি উইল নট ড্র আ পিকচার। আমরা সেখানে যাব, উই শ্যাল গো দেয়ার, আমরা কি সেখানে যাব, শ্যাল উই গো দেয়ার, আমরা সেখানে যাব না, উই শ্যাল নট গো দেয়ার। আশা করি বুঝতে পেরেছো। ভিউয়ার্স, প্রিয় ছাত্র ছাত্রীরা, স্টুডেন্টসরা আমার, তোমাদের একটাই কথা বলবো যে ইংরেজিটাকে ভয় পেলে চলবে না। ইট ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড, সো দ্যাট এভরি এডুকেটেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান স্পিক ইংলিশ। পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, প্রত্যেকটা এডুকেটেড, আই এম নট গোয়িং টু সে যে সার্টিফিকেট থাকলে এডুকেটেড হওয়া যায়। দোজ হু আর অ্যাকচুয়ালি এডুকেটেড ক্যান স্পিক ইংলিশ, বিকজ ইট ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন, ইংরেজি ভাষাটা এই জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে। তাই বিটা কারণে ভয় না পেয়ে তুমি এটাকে চর্চা করো, দেখবে অনেক ভালো নাম্বার তুমি মেন্সে আনতে পারবে। আগের বছর মেন্সে 80 আপ নাম্বার এসছে, 80 আপও নাম্বার এসছে, তাহলে এবছরও সেটা সম্ভব, শুধু ভালো প্র্যাকটিস চাই। তাহলে আমরা একবার সামারি বলবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবো,
পাস্ট ইনডেফিনাইট টেন্স ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেব, আর ফিউচার ইনডেফিনাইট টেন্সে শ্যাল অথবা উইল, আর তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসাবো, নাবাচক করতে গেলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসাবো। পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে সাবজেক্টকে ডিড বসাবো, নাবাচক করতে গেলে সাবজেক্টের পরে ডিড নট বসিয়ে দেব। ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে প্রশ্ন করতে গেলে শ্যাল অথবা উইল কে বসাবো, নাবাচক করতে গেলে শ্যাল নট অথবা উইল নট ব্যবহার করব। কয়েকটা জিনিস একটু মনে রাখবে। চিরন্তন সত্য বাক্য আমরা সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখি। নিয়মিত অভ্যাসের বাক্য আমরা সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখি। আর বিখ্যাত ব্যক্তিদের উক্তি যতদিন আগেই সে বলুক না কেন, যেগুলো আমরা কোটেশন ব্যবহার করি সেগুলো সর্বদা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখি আমরা। আজকে এই পর্যন্ত। ইনডেফিনাইট টেন্স তো তোমরা বাড়িতে চর্চা করো। আমি এভাবে ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসি সবই পড়াবো ক্লাসে ধাপে ধাপে। তো পরের দিন হয়তো আমি আবার একটা ট্রান্সলেশন নিয়ে আসবো, একটা প্রেসি নিয়ে আসবো, যে কোনো একটা ক্লাস নিয়ে আসবো। পাশাপাশি এভাবে টেন্সগুলোকেও তোমাকে একটু আলোচনা করে দেবো, নন ফাইনাইট ভার্বগুলোকে একটু আলোচনা করে দেবো, যাতে তোমার রাইটিং লেখার ক্ষেত্রে সুবিধা হয়। তো আজকে এই পর্যন্ত। তোমরা একটু বাড়িতে টাস্ক ব্যবহার করে সারাদিন ইনডেফিনাইট টেন্সের বাক্যগুলোকে চর্চা করো। যা দেখবে চারপাশে স্বাভাবিকভাবে যেগুলো হচ্ছে হওয়া বোঝায় সেটাই ইনডেফিনাইট, সেটাকেই চর্চা করো। এভাবে চর্চা করতে করতে পরের দিন আমি কন্টিনিউয়াস যেদিনকে ধরবো সেটা চর্চা করবে, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, দেখবে আস্তে আস্তে উঠে যাবে। সময় আছে তোমাদের হাতে, ধীরে ধীরে প্র্যাকটিস করো, দেখবে 50-60 একটু প্র্যাকটিস করলে পাওয়াই যায়। ওই যে বললাম 80 উঠেছিল আগের বার, তুমি তো 50-60 যদি পাও তাও উঠে যাবে। আর এবারে কাট অফটা অনেকটা কমবে। আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।